মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টোকিওতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকার সরবরাহ নিশ্চিত করতে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জাপান ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে নতুন সোনালী যুগ বলেছেন জাপানের প্রধানমন্ত্রী। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক করেন তিনি। এদিন যুক্তরাষ্ট্র ও জাপান একটি চুক্তি স্বাক্ষর করেছে। গুরুত্বপূর্ণ দুর্লভ খনিজ উপাদান সরবরাহ নিশ্চিত করতে এই চুক্তি হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল সমন্বিত বিনিয়োগ এবং ন্যায্য বাজার অনুশীলনের মাধ্যমে সরবরাহ শক্তিশালী করা। এতে আরও বলা হয়, চুক্তির 6 মাসের মধ্যে উভয় দেশই মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অন্যান্য সমমনা দেশগুলোতে সরবরাহের জন্য চূড়ান্ত পণ্য তৈরির প্রকল্পগুলোকে সমর্থন করার ব্যবস্থা গ্রহণ করবে। বৈঠকে জাপানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপনার ভূমিকা ঐতিহাসিক এক মাইলফলক। জাপানকে সাহায্য করার জন্য আমরা যা কিছু পারি তা করব। যুক্তরাষ্ট্র ও জাপান পরস্পরের সবচেয়ে শক্তিশালী মিত্র। অন্যদিকে তাকাইচিও দুই দেশের সম্পর্কের উপর জোর দিয়েছেন। আমি জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালী যুগ দেখতে চাই, যেখানে জাপান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানি পণ্য রপ্তানিতে 15% শুল্ক আরোপের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। হোয়াইট হাউস আরও বলেছে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। জাপানের পর দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তাঁর বৈঠক হবে। বৈঠকটি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধকে কিছুটা প্রশমিত করতে পারে বলে আশা করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েলি হামলা। দক্ষিণ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হামাস আরও একজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় মোট 8 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 13 জন আহত হয়েছেন। এদিকে হামাস আরও একজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে রেড ক্রস কফিনটি হেফাজতে নিয়েছে। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে হামাস 28 জন নিহত বন্দীর সকলের মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার পর্যন্ত 16 জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও সতর্ক করে বলেছে, গাজার মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন এমন ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় 50 লাখ। হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামির। সোমবার জেরুজালেমে কমান্ডারদের এক সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে সেনাপ্রধান বলেন, ইসরায়েলি সেনাবাহিনী একটা পবিত্র মিশনে আছে, আর এই মিশনের প্রধান লক্ষ্য দুটি: একটি গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা, আর অন্যটি হামাসের বিরুদ্ধে প্রচারণা অব্যাহত রাখা। গত 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী জীবিত 20 জিম্মি সবাইকে মুক্তি দিয়েছে হামাস। তবে সমস্যা শুরু হয়েছে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেয়া নিয়ে। হামাসের ভাষ্য অনুযায়ী জিম্মিদের সবার মরদেহ কোথায় আছে তা গোষ্ঠীটির বর্তমান হাইকমান্ড জানে না। যারা এই তথ্য জানত তারা আইডিএফ এর অভিযানের সময় নিহত হয়েছে। তবে আইডিএফ এই যুক্তি মেনে না নিয়ে হামাসের উপর চাপ অব্যাহত রেখেছে। নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক লিখিত ঘোষণায় আব্বাস বলেছেন, যদি কখনো তিনি আর দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হোসেন আল শেখ। মাহমুদ আব্বাসের ঘোষণাটি ছেপেছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।
সেখানে তিনি বলেছেন, কোনো কারণে যদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রধানের পদ শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে ফিলিস্তিনের এবং প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ অস্থায়ীভাবে এই পদে স্থলাভিষিক্ত হবেন। তার দায়িত্ব হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন মেনে নির্বাচনের আয়োজন করা এবং তারপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তুরস্কের পশ্চিমা অঞ্চলে সিনদিরগি শহরে 6.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। 3 মাসের কম সময়ের মধ্যে শহরটিতে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হলো। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা এএফএডি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে ভূমিকম্পটি হয়। দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন শহর ইজমিরেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, ভূমিকম্পের পর 3টি ভবন ও একটি দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে, তবে এতে কেউ হতাহত হননি। এর আগে গত 10 আগস্ট একই মাত্রার একটি ভূমিকম্প হয় সিনদিরগি শহরে। এতে একজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছিলেন। শহরটির অবস্থান তুরস্কের পাহাড়ি অঞ্চলে। ভারতে অন্ধ্রপ্রদেশের উপকূলে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় মোন্থা। সোমবার অঙ্গরাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন এই তথ্য দিয়েছেন। ভারতের দক্ষিণাঞ্চলীয় 2 রাজ্য তামিলনাড়ু, অন্ধ্র এবং পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূল থেকে সরানো হয়েছে বাসিন্দাদের। ওই 3 রাজ্যে মঙ্গলবার বন্ধ থাকছে স্কুল। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। অন্ধ্রপ্রদেশে মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি, তাই কড়া সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের আনাকাপল্লী জেলায় বুধবার পর্যন্ত স্কুলে ছুটি দেওয়া হয়েছে। তামিলনাড়ু উপকূলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজধানীর চেন্নাইয়ে। বিশাখাপত্তনম জেলায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পরিষেবা ব্যাহত হতে পারে বলে নির্দেশিকা জারি করেছে বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। ক্যারিবীয় দ্বীপদেশ জ্যামাইকার দিকে ধীরে হলেও প্রাণঘাতী রূপ নিয়ে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যারিবীয় দ্বীপগুলোতে প্রবল বৃষ্টির পাশাপাশি বয়ে যেতে পারে ঝোড়ো বাতাস। মেলিসা এরই মধ্যে সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি 5 ঝড়ে রূপ নিয়েছে। ঘন্টায় 165 মাইল বেগে বইছে বাতাস। জ্যামাইকার রাজধানী কিংস্টনের দক্ষিণ পশ্চিমে প্রায় 145 মাইল দূরে অবস্থান করছে ঝড়টি। এগুচ্ছে ঘন্টায় 3 মাইল বেগে। মেলিসার ধীর গতির কারণে উপদ্রুত এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ওইসব এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। সরকার এরই মধ্যে রাজধানী কিংস্টন সহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গোটা দ্বীপকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। 10 দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য একটি খসড়া পরিকল্পনা চূড়ান্ত হবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যুদ্ধবিরতির পরিকল্পনা বিবেচনায় রেখে একটি শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করা হবে, যা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে চূড়ান্ত হবে। আলোচ্য প্রস্তাব সংক্ষিপ্ত এবং বাস্তবধর্মী হবে বলেও মন্তব্য করেন তিনি। জেলেনস্কি আরও বলেন, প্রস্তাবনাটি সংক্ষিপ্ত রাখার জন্য কিয়েভের মিত্রদের কাছে তিনি অনুরোধ করেছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ভিন্ন বৈঠকে একই প্রস্তাব উত্থাপিত হলে তা সরাসরি খারিজ করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বদলে ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মস্কো নতুন অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তিত নন ইঙ্গিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক ডুবোজাহাজ রাশিয়ার উপকূলে ঘাপটি মেরে আছে। পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনী ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার ঘোষণা দিয়ে রবিবার পুতিন বলেন, বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বুরেভেস্তনীর ঠেকাতে পারবে না এবং রাশিয়ার শিগগিরই নতুন ধরনের অস্ত্রটি মোতায়েনের ব্যবস্থা নেবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেন, পুতিনের এভাবে কথা বলা উচিত বলে তিনি মনে করেন না। তার বরং ইউক্রেনের যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। যে লড়াই 1 সপ্তাহে থামিয়ে দেওয়া যেত তা এখন 4 বছর ধরে চলছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বদলে তার সেদিকে মনোযোগ দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকে স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের স্বাক্ষরের আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার আইন প্রণেতারা চুক্তি বাতিলের অনুমোদন দেন। রুশ কর্তৃপক্ষ মূলত 2016 সাল থেকে চুক্তিটির বাস্তবায়ন স্থগিত রেখেছিল।
তবে এবার পুরোপুরি বাতিল করার পেছনে রাশিয়া বেশ কিছু কারণ তুলে ধরেছে। মস্কোর অভিযোগ, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একাধিক শত্রুতাপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং ন্যাটোর সম্প্রসারণ ঘটিয়ে কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করেছে। রাশিয়ার দাবি করেছে প্লুটোনিয়াম ধ্বংসের পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। চুক্তিতে প্লুটোনিয়ামকে মিক্সড অক্সাইড ফুয়েলে রূপান্তরের কথা থাকলেও যুক্তরাষ্ট্র ভিন্ন পদ্ধতি অনুসরণ করছে, যা প্লুটোনিয়ামকে সামরিক কাজে ব্যবহারের সুযোগ রাখতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন কিছু খবর নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।